গল্প মুটুসি। লেখনীতে ঋতুস্বিনী মহাবিশ। পর্ব 10। মুটুসি ফেরার সময় বাজার হয়ে এলো। একটা মুরগি, 2 কেজি মাছ, একটা খাঁচা, ডিমসহ আরও প্রয়োজনীয় কিছু বাজার সদাই করে নিল। বাজারে আজ অনেক ভিড়। চাকরিজীবীদের এই ছুটির দিনটায় বাজারের কাজটা এগিয়ে রাখতে হয় কিনা। বাড়িতে ঢুকতে আঙ্গিনায় লালবানু বেগমকে দেখে ওনার হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, বাজারগুলো বের করো আম্মা, মাছ মুরগি আছে, আমি এসে কাটছি। ভদ্রমহিলা ব্যাগটা হাতে নিয়ে বললেন, থাক, আমিই কাইটা নিতাছি। তুই পাখিরে দেখ তো, কইতাছে পেট ব্যথা করতেছে নাকি। মুটুসির কপালে চামড়া জড়ো হয়ে এলো। আতঙ্কিত গলায় বলল, কি বলছো? কোথায় চড়ুই পাখি? ঘরে শুইয়া আছে। মুটুসি আর কথা বাড়ালো না। দ্রুত পায়ে ঘরের দিকে হাঁটা দিল। পেছন থেকে লালবানু বেগম হাঁক দিলেন, রান্নাঘরে গরম ভাত রাইন্দা রাখছি, দুধও ভিজাইয়া রাখছি, পাখিরে খাওয়াইয়া দিয়া ওষুধ দিস। বিছানায় কম্বল মুড়ি দিয়ে চড়ুই গুটি গুটি মেরে শুয়ে আছে। মুটুসি হতদন্ত হয়ে বিছানার উপর মেয়েকে হাতের উপর তুলে নিল। চড়ুইয়ের মলিন মুখখানা দেখে বুকে তোলপাড় শুরু হয়ে গেল মুটুসির। অস্থির গলায় বলল, চড়ুই পাখি, মাম্মা কি হয়েছে তোমার? চড়ুই চোখ কসলাতে কসলাতে দুর্বল গলায় বলল, মাম্মা, পেট ব্যথা। মুটুসি পেটে হাত বুলিয়ে দিতে দিতে চিন্তিত স্বরে বলল, পেট ব্যথা? কেমন ব্যথা মা, অল্প নাকি বেশি? অল্প অল্প, ফিসফিস করে বলল চড়ুই। একটু স্বস্তি পেল মুটুসি। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনার সুরে বলল, ঠিক হয়ে যাবে মাম্মা, আজকে পটি হয়নি তাই পেট ভারী হয়ে ব্যথা করছে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। দেখি আমি পানি নিয়ে আসি, পানি খাও। মুটুসি উঠে গিয়ে 1 গ্লাস পানি এনে দিল চড়ুইকে। তারপর ডাইনিং টেবিলে গিয়ে দেখল গরম ভাত আর কালকে রাতের তরকারি। বাসি তরকারি এখন খাওয়ানো যাবে না চড়ুইকে। ভিজিয়ে রাখা দুধটুকু জাল দিয়ে গরম করে নিল মুটুসি। তারপর গরম ভাত চটকিয়ে তাতে দুধ দিয়ে নিয়ে গেল ঘরে। মুটুসির হাতে খাবার প্লেট দেখে নাক ছিটকালো চড়ুই, খাবো না আমি। মুটুসি আদরে আদরে বলল, আমার মা, একটু খেতে হবে মাম্মা, তারপর ওষুধ খেতে হবে, না হলে তো অসুখ ভালো হবে না সোনা পাখি। না, খাবো না, খাবো না। একটু অল্প একটু খেতে হবে। হাত দিয়ে 1 চিমটি ইশারা করে বলল চড়ুই। মেয়েটার চাদরটা সরিয়ে পরম মমতায় চুলগুলো সরিয়ে দিয়ে বলল, দেখো তো চড়ুই পাখির জন্য কি এনেছি, দুধ ভাত, নরম নরম গরম গরম দুধ ভাত, মাম্মা খাইয়ে দিবে, একটু কষ্ট হবে না তার পাখির। চড়ুইয়ের চোখের পাতায় কিঞ্চিৎ চঞ্চলতা দেখা দিল। দুধ ভাত? মুটুসি মৃদু হাসল, হ্যাঁ, তুমি শুধু হা করো, আমি খাওয়িয়ে দেই, খেয়ে ওষুধ খেয়ে পটি করলেই পেট ব্যথা ভালো হয়ে যাবে। মুটুসি 1 লোকমা ভাত মেয়ের মুখের সামনে ধরল। চড়ুই পাখি হা করবে, হা। চড়ুই মুখটা অল্প হা করে ধরল। মুটুসি লোকমাটা মুখে ঢুকিয়ে দিল, এই তো, এখন একটু চিবিয়ে গিলে খেয়ে নাও। 5-6 বছরের মাথায় 5-6 বারের মাথায় খাবার মুখে নিয়ে ওগড়াতে শুরু করলো চড়ুই। আর খেতে পারল না। মুটুসিও আর জোর করল না। খাবার রেখে এবার কাঙ্ক্ষিত সিরাপটা খাইয়ে দিল। তারপর মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এটা ওটা গল্প করতে ব্যস্ত রাখতে চাইছে তাকে। একটু পরেই ওষুধের প্রভাব পেটে চড়ুইয়ের মোচড় দিয়ে উঠল। মুটুসি বুঝতে পেরে ওয়াশরুমে নিয়ে গেল তাকে।
কিছুক্ষণ বসে থাকার পর অল্প একটু পটি হলো। মোটুসি ফ্রেশ করিয়ে আবার ঘরে নিয়ে এলো চড়ুইকে। গামছা দিয়ে পা মুছে দিতে দিতে জিজ্ঞেস করলো, এখনো ব্যথা আছে মাম্মা? চড়ুই দুই দিকে মাথা নেড়ে না বোঝালো। মোটুসি যেন হাঁপ ছেড়ে বাঁচল। স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে মেয়ের কপালে একটা গাঢ় চুমু এঁকে দিল সে। এরপর প্যান্ট পরিয়ে চড়ুইকে শুইয়ে দিয়ে বলল, তুমি শুয়ে থাকো মাম্মা, আমি একটু আসছি। তৎক্ষণাৎ চড়ুই হাত বাড়িয়ে আঁকড়িয়ে ধরল তাকে। তুমি কোথায় যাবে? আমি একটু কাজ করি। নানিমণি একা একা কাজ করছে তো। না, এখানেই থাকো, আমার সাথে শুয়ে থাকো। অগত্যা মোটুসি মেয়েকে জড়িয়ে নিয়ে সাথে শুয়ে পড়ল। বাচ্চাটা তার এমনই, একটু অসুস্থ হলেই তাকে একটু কাছ থেকে ছাড়তে চাইবে না। মায়ের বুকের উষ্ণতায় মুখ চিবিয়ে দিল চড়ুই। মেয়েটা চুপচাপ পড়ে আছে, কেবল মাঝে মাঝে নিঃশ্বাস একটু ভারী হয়ে আসছে। মোটুসি মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে অন্যমনস্ক হয়ে এক ধ্যানে জানালার দিকে বাহিরে তাকিয়ে রইল। তার বাচ্চাটা একটু অসুখ হলেই পৃথিবীটা তার ফাঁকা ফাঁকা লাগে। শ্বাস প্রশ্বাসও ভারী হয়ে আসে যেন। বুকটা তোলপাল করে। মোটুসি মনে হয় তার নামের সবটুকু সুখ যেন আল্লাহ তার মেয়ের নামেই লিখে দেন, আর তার মেয়েটা সবটুকু অসুখ তার নামে। চোখ নামিয়ে বুকে চড়ুইকে দেখল সে। ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মোটুসি আস্তে করে উঠে কম্বলটা ভালো করে জড়িয়ে দিল চড়ুইয়ের গাড়ে। দিন দুপুর শুয়ে বসে থাকার ভাগ্য নেই তার। চুলগুলো হাত দিয়ে খোপা করতে করতে এগিয়ে গেল সে। একগাদা ময়লা জামা কাপড় হয়েছে, সেগুলো আগে ধুয়ে দিতে হবে। ড্রয়িং রুমের পরিবেশ আজ অনেকটাই শান্ত। সাফওয়ান বীর কার্পেটের উপর হাঁটু গেড়ে আয়েসে বসেছে। সামনে ছড়িয়ে আছে রং বেরঙের কার্ড। বীর খুব উৎসাহ নিয়ে কার্ডগুলো সাজাচ্ছে। মাঝে মাঝে যখন আবারও সাফওয়ান কাঠ খেয়ে নিতে পারছে। ড্রয়িং রুমের চার দেওয়ালে তার খিলখিল হাসির ঝংকার নেমে আসছে। সিঁড়ি বেয়ে নেমে এলো বোরাক। সোফায় হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে আরাম করে বসে পড়ল। এক হাতে কানে ফোন ধরে আছে সে, অন্য হাতটা আলতো করে সোফার হাতালের উপর রাখা। চোখ স্থির রইল ছেলের খেলার দিকে, তবে মুখ স্থির নয়। জিহ্বা চালিয়ে ওপাশে লোকটার সাথে ক্রমাগত বকবক করছে সে। সাফওয়ান কার্ডের দিকে ঝুঁকে পড়ল। বীর, এই কার্ডটা নাও, এটা দিয়ে পিচকু অ্যাটাক করবে। বীর মুখ টিপে হেসে কার্ডটা দেওয়ার ভান করল, আবার সরিয়ে নিল। তারপর খিলখিল করে হেসে উঠল। কথা বলা শেষ করে কান থেকে ফোন নামালো বোরাক। একইভাবে বসে থেকে মন দিয়ে উৎফুল্ল ছেলের খেলা দেখতে লাগলো। তার বাচ্চাটার আবদার বলতেই খেলা অতটুকুই। তার খেলার সঙ্গ দিলে আর কোনো ভেজাল নেই। ভুবনকে কোলে নিয়ে আশাও এলো সেখানে। ছেলেকে সাফওয়ান ও বীরের কাছে নামিয়ে দিয়ে বোরাকের পাশে এসে বসল। খালামণি ফোন করেছে, 4টায় পপুলার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রেখেছে বলল। তুমি বলে রেখেছিলে। হ্যাঁ, বীরকে দেখাবো। স্পিচ থেরাপিস্ট। আশা অবাক হয়ে বলল, থেরাপিস্ট কেন? বীর তো মাশাআল্লাহ সবই বলতে পারে। কিন্তু রয় উচ্চারণটা ল হয়ে যাচ্ছে। এটা নিয়ে একটু কথা বলতাম। বীর এখনো অনেক ছোট ভাইয়া, এটা তো খুবই স্বাভাবিক। বয়স বাড়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এত চিন্তা করছো কেন তুমি? বীর আমাদের সন্তান বলে আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে আশা, কিন্তু বাহিরের মানুষের কাছে একটা অস্বাভাবিক, বিশেষ করে ওর সহপাঠীদের কাছে। ছোট বাচ্চা কখন কি বলে বসে
বলে বসে বলা যায় না। ছেলেটা নিজেকে নিয়ে কোনো হীনসম্মতার ভুগুক তা আমি চাই না, তাই এই প্রচেষ্টা। আশা একটু ভাবল, তারপর মাথা নেড়ে বলল, হ্যাঁ তাও ঠিক, যাও দেখিয়ে এসো। থেরাপিস্টটা তো অনেক ভালো মুখে এক্সারসাইজ দেয়। হ্যাঁ। আশা এবার সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল, সাফওয়ান, আজকে বিকেলে গাড়ি দিয়ে গিয়ে চাচিকে নিয়ে এসো। স্নেহা, নীলিমা ওরা আসছে। সবার সাথে একটু সময় কাটালে ভালো লাগবে চাচির। সাফওয়ান কাঠ থেকে চোখ সরিয়ে বলল, আম্মা সকালে আসবে বলে জেদ ধরেছিলে, আমি বুঝিয়ে রেখে আসলাম। বোরাক বলল, নিয়ে আসলি না কেন? বাড়িতে তো শুয়ে বসেই থাকে, এখানেও থাকবে। আশা আছে এখন, একটু কথা বললে ভালো লাগবে। তখনই আরোয়া দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে ভাই বোনদের বসে থাকতে দেখে সিঁড়ি গিয়ে বলল, আপু তুমি এখানে বসে আছো, দুলাভাই এসেছে। আশা অবাক হয়ে ভুরু কুঁচকে জানতে চাইল, কোন দুলাভাই? আমার দুলাভাই কয়টা? তোমার মিস্টার, এসে রিসিভ করি ভাইয়াকে। কথাটা বলেই আরোয়া মেন দরজার দিকে দৌড় দিল, কিন্তু তার দরজার কাছে পৌঁছানোর আগেই ওপাশ থেকে প্রবেশ করল লম্বা চওড়া গড়নের এক পুরুষ। আরোয়া খুশিতে ডগমগ হয়ে সেখানে দুলাভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। সামাজিকভাবে তারা শালি দুলাভাই হলেও তাদের সম্পর্কের গভীরতা আপন ভাই বোনদের মতোই অন্তত স্নেহপূর্ণ। হাসান তালুকদার যখন এই বাড়িতে জামাই হয়ে এসেছিল, আরোয়া তখন প্রায় 11-12 বছরের বালিকা। শ্বশুর বাড়িতে আসলে সারাক্ষণ মেয়েটা তার পিছু পিছু ঘুরত। এদিকে হাসানও খুব রসিক একজন মানুষ, সহজেই সকলের সাথে মিশে যেতে পারে, মন থেকে আপন করে নিতে পারে। হাসানের দুই হাতে নানা রকম খাবারের প্যাকেট। অগত্যা সে এক হাত কোনো মতে উঁচিয়ে আরোয়ার মাথায় হাত বুলিয়ে দিল, আমার আদরের আরু বউটা কেমন আছে? ভালো, কিন্তু তোমাকে দেখে ভালো প্রোম্যাক্স হয়ে গেছি। এদিকে বীর খেলা ছেড়ে উঠে ফুপো ফুপা করে ছুটে দিয়েছে। ছোট ভুবনও বাবাকে দেখে পাপা পাপা বলে হামাগুড়ি দিতে আরম্ভ করেছে। বীর আসতেই আরোয়া সরে দাঁড়ালো। হাসান আরোয়ার হাতে খাবারের প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে এক হাতে বীরকে কোলে নিল, অন্য হাতে ভুবনকে। কোলে ওঠার সাথেই ভুবন বাবার দাড়ি ধরে মুখ লাগিয়ে ভেজা আদর দিয়ে অস্থির করে দিল। আশা, সাফওয়ান আর বোরাকও উঠে এগিয়ে এলো। সাফওয়ান সালাম দিল। আশা বলল, তুমি আসবে বললে না তো? হাসান স্ত্রীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন তোমাকে সব কথা বলতে হবে? তুমি বলো। আমার অগোচরেই আমার একমাত্র সমুন্দিবাবুর বিয়ে দিয়ে দিচ্ছ বলেছ আমাকে। আশা এবার সরু চোখে আরোয়ার দিকে তাকালো। আরোয়া ধরা পড়ে গিয়ে দাঁত বের করে হাসল। আশা বলল, তুমি বলেছিলে তুমি খুবই ব্যস্ত, তাই বিরক্ত করতে চাইনি। বোরাক বলল, আচ্ছা এসব কথা পরে হবে। আশা, খাবার রেডি কর। আরোয়া, দরজা ছাড়, ভাইয়াকে ভেতরে আসতে দে। ও সরি। আরোয়া দ্রুত দরজা থেকে সরে দাঁড়িয়ে মাথা নিচু করে রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করার দেখিয়ে বলল, আসুন জামাইবাবু, শ্বশুরবাড়ি মধুরহারিতে আপনাকে সুস্বাগতম। দুপুর হতে চলল। মোটসি 2 বালতি ময়লা কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়ে এবার রান্নাঘরে এলো। লালবানু বেগমের কেটে রাখা মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে পেঁয়াজ রসুন কুচি সহ প্রয়োজনীয় তেল মশলা দিয়ে ভালো করে মেখে চুলায় চড়িয়ে দিল। তারপর ভাজার জন্য ঢেঁড়স কাটতে লাগলো বাটিতে। এমন সময় বাহিরের দিক থেকে পায়ের আওয়াজ এসে ঠেকল কানে। মুটসি রান্নাঘরে গ্রিল দিয়ে বাহিরে তাকালো। মাসুম এসেছে।
মেহরুনকে আশেপাশে দেখা যাচ্ছে না, মনে হয় ঘরের ভেতরে আছে। মোটুসি চুলাটা মৃদু আঁচে দিয়ে উঠে দ্রুত পায়ে ঘরের ভেতরে গেল। ফ্রিজ থেকে কালকের বানানো একটা চকলেট কাপকেক বের করে আনলো। বারান্দার দরজার কাছে এসে আস্তে করে ডাকলো মাসুমকে। মাসুম, আব্বু এদিকে এসো তো। মাসুম এবার সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক তাকালো। মাকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে ধীর পায়ে এগিয়ে হলো। কি হয়েছে ফুপু? মোটুসি মুচকি হেসে কাপকেকটা ওর দিকে এগিয়ে দিল। নাও। কেক দেখলেই এক চিলটিয়ে আনন্দে খেয়ে গেলে মাসুমের গোলগাল চেহারা। মোটুসির হাত থেকে কেকটা নিয়েই এক কামড় বসিয়ে দিল তাতে। মোটুসি হাত বাড়িয়ে মাসুমের চুলে হাত বুলিয়ে দিতে দিতে মমতা ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, স্কুলে যেতে চাও না কেন বাবা? ফুপুকে বলো তো। মাসুমের খাওয়া থেমে গেল। আকপেটে বলে দিল, স্কুলে যাইতে ভালো লাগে না। মোটুসি আবারও জিজ্ঞাসা করল, ভালো লাগে না কেন? স্কুলে না গেলে তো পড়া শিখতে পারবে না, বড় হতে পারবে না। আচ্ছা, স্কুলের টিচার বকা দেয়, কেউ কি কিছু বলে? ফুপুর আশকারা পেয়ে এবার গড়গড় করে বলতে লাগলো মাসুম, খালি বকে না ফুপু, স্কুলে মারে। পড়া না পারলেও পড়া বোঝায় না, খালি মারে। এইরকম বড় বড় কিঞ্চিক দিয়ে মারে, আবারও কামও করায় নেয়। মোটুসির বুড়ো জোগালো কুচকে উঠল। বিস্ময় নিয়ে আবারও জিজ্ঞেস করল, কি কাম করে নেয়? স্কুলে যত কাম আছে, ক্লাসরুম, উঠান ঝাড়ু দেওয়া, পায়খানা পরিষ্কার করিয়ে নেওয়া, কারেন্ট গেলে হাত পাখা দিয়ে বাতাস করিয়ে নেওয়া, আবার মাঝে মধ্যে মাথা টিপিয়ে নেয়, আর স্যার ম্যাডামরা ঘুমায়। মোটুসি সারা শরীর ঘৃণায় কাঁপতে লাগলো। সে কি ঠিক শুনেছে? একটা শিশু স্কুলে যায় মানুষ হওয়ার জন্য, আর সেখানে তাকে দিয়ে চাকরের মতো কাজ করানো হচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থা এত অধপতন কবে হলো? দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা তাদের সন্তানকে নামি দামি স্কুলে পড়াতে পারে না, বাড়ির পাশে সরকারি প্রাইমারিতেই পড়াতে পাঠায়। অথচ সেখানে পড়াশোনার নামে বাচ্চাদের এক প্রকার ট্রামাতে ফেলা হচ্ছে। মাসুমদের ঘরে দরজা খোলার শব্দ হলো। মেহরুন বের হওয়ার আগেই মাসুম এক দৌড় দিয়ে বাহিরে চলে গেল। মাসুমের হাতে কেক দেখলে মেহরুন আবার শুরু করে দেবে। মোটুসি একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেল। এই বিষয়ের পরে ভাইয়ার সাথে কথা বলবে। দুপুরের পর চড়েই পেট ব্যথা আবার ফিরে এলো। এবার সকালের চেয়েও খারাপ অবস্থা। তার উপর একবারও বমি করে দিল মেয়েটা। মোটুসির অজ্ঞাদরে সীমা রইল না। সকালে যাও একটু স্বস্তি পেয়েছিল, এখন সব মিলিয়ে সে দিশেহারা। অস্থিরতায় মাথা কাজ করছে না, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। বুঝতে পারছে না কি থেকে কি করবে। তার উপর আজ শুক্রবার, অধিকাংশ ডাক্তারের চেম্বার বন্ধ, সরকারি আউটডোরেও দেখানো সম্ভব না। এখন নিলে ইমার্জেন্সিতে নিতে হবে, সিদ্ধান্ত তাই হলো। কিন্তু এর মাঝে হুট করে কিছু মনে পড়তেই অস্থির হাতে মোবাইল ফোনটা হাতে নিল। কন্ট্যাক্ট লিস্ট থেকে আলিফ নামক খুঁজে বের করে ডায়াল করল। রিসিভ হতে মোটুসি বলে উঠল, হ্যালো। ফোনের ওপাশ থেকে ভেসে এলো চেনা ঘুম ছড়ানো তবে প্রাণোজ্জ্বল কণ্ঠ। সূর্য আজকে কোন দিক দিয়ে উঠেছে মৌ? নিচ থেকে এই অধমের ফোনে তার কল। মোটুসি বিরক্ত গলায় বলল, ফাজলামি রাখ আরিফ, কোথায় আছিস তুই? আমি তো গ্রামের বাড়িতে আসছি। কেন, কি হয়েছে? শোন, পপুলারে তোর পরিচিত কে যেন চাকরি করে, ওনাকে একটু ফোন করে বল তো আজকে বিকালে বা সন্ধ্যায় কোনো শিশু ডাক্তার বসবেন কিনা, ইমার্জেন্সি দরকার। কেন, কি হয়েছে? চোরে ঠিক আছে? হুট করেই সকাল থেকে চোরের পেট ব্যথা শুরু হয়েছে, একটু আগে বমিও করল।
কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটা কষ্ট পাচ্ছে আলিফ। মৌ, তুই একদম টেনশন করিস না। আমি এখনই আমার বন্ধুটাকে ফোন করছি। তুই চড়ুইকে খেয়াল রাখ। আমি 5 মিনিটের মধ্যেই তোকে কনফার্ম করছি। ফোন কেটে কাপড় নিয়ে চড়ুইয়ের কাছে এলো মুটুসি। লাল বেগমের কোলে নেতিয়ে পড়েছে মেয়েটা। লালবেনু বেগম উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, কাকে ফোন করেছিলি? কি বলল? আমার এক বন্ধু। প্রপোলারে খোঁজ নিয়ে দেখব। ওইখানে ডাক্তার না থাকলে সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়া তো আর কোনো উপায় নেই। মুটুসি মেয়েকে আলতো করে নিজের কোলে টেনে নিল। গলার স্বর নামিয়ে কোমল স্বরে বলল, মাম্মা, আমার চড়ুই পাখি, বেশি কষ্ট হচ্ছে মাম্মা। চড়ুই মলিন মুখে দুই দিকে মাথা নাড়ল। ছোট্ট হাত দিয়ে পেটের দিকে ইশারা করে দুর্বল গলায় বলল, এখানে অল্প কষ্ট হচ্ছে। মুটুসির চোখ থেকে ভরে উঠল। কিছু বুঝতে দিল না। অশ্রু গড়িয়ে পড়ার আগে হাতের পিঠ দিয়ে মুছতে মেয়েকে বুকে জড়িয়ে নিল। ঠিক হয়ে যাবে মাম্মা। ডাক্তারের কাছে গেলেই সব ব্যথা ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে। লালবানু বেগম বললেন, আমিও যাই তোদের সাথে। না থাক, আব্বা বাড়িতে একা। তুই একা সব সামলাতে পারবি? হয়ে যাবে, চিন্তা করো না। মুটুসি দ্রুত হাতে চোরের জামা বদলিয়ে দিল। নিজেও কোনো মতে কাছের একটা কুর্তি আর স্কার্ট নিয়ে তৈরি হয়ে নিল। তখনই ফোনটা বেজে উঠল আলিপের ফোন। রিসিভ করে কানে ধরতেই আলিপের চঞ্চল কণ্ঠ ভেসে এলো, হ্যালো মৌ, শোন, ডাক্তার আছে, আমি অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছি। তুই সোজা প্রপোলারের 4র্থ তলায় চলে যাবি, 6 নম্বর চেম্বার। আর আমার বন্ধুর নম্বর মেসেজ করে দিচ্ছি, দরকার লাগলে ফোন করিস। ইমার্জেন্সি বলেছিস তো? হ্যাঁ, সমস্যা নেই, তোর পৌঁছাতে যতক্ষণ সময় লাগে। আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ। ঠিক আছে, পরে ফোন করবনি। চড়ুইয়ের খেয়াল রাখ ভালো করে। আমি কাল সকাল ট্রেনে চলে আসব। মুটুসি টোট ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চড়ুইকে কোলে তুলে নিল। লালবানু বেগম তাদের গলি পেরিয়ে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে এলেন। মুটুসি একটা রিক্সা দাঁড় করিয়ে চড়ুইকে নিয়ে উঠে পড়ল। আম্মা, তুমি বাসায় যাও, সাবধানে যাস। লালবানু বেগম চড়ুইয়ের পায়ে হাত বুলিয়ে দিয়ে আদর করে বললেন, আমার পাখি নানুমণি, ডাক্তারের কাছে গেলেই আল্লাহ সব অসুখ ভালো কইরা দিব। যাও। লক্ষ্মীপুরের মোড় পপুলার হাসপাতালের 4র্থ ফ্লোরের ওয়েটিং করিডোরের অপেক্ষাকৃত রোগী স্বজনদের ভিড়ে চড়ুইকে কোলে তোলে নিয়ে বসে আছে মুটুসি। আলিপের এক বন্ধু হাসপাতালে মেন রিসিপশনে চাকরি করেন। সে এসে সব গুছিয়ে নিয়ে দিয়ে গেছে। এখন শুধু অপেক্ষার পালা। ভেতরে একজন রোগী আছে, তিনি বের হলেই চড়ুইকে ডাক পড়বে। চড়ুই ঘাপটি মেরে মুটুসির বুকের সাথে লেপ্টিয়ে আছে। ব্যথার তোড়ে মেয়েটা মুখটা ছোট্ট হয়ে একদম এইটুকুনি হয়ে গেছে। মাঝে মাঝে বেশি অদম্যের ব্যথা উঠলে মাম্মা বলে ডেকে মায়ের কোলের মাঝে ছোট্ট শরীরটা ছটফট করে উঠছে। মেয়েটা এমন যন্ত্রণা দেখে মুটুসিরও যথেষ্ট শক্ত। নিজেকে শক্ত রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই তার। সে অস্থির হয়ে উঠল, তার বাচ্চাটাকে সামলাবে কে? রোমোকে ফোন করেছিল, কিছুক্ষণের জন্য একটু আসতে বলতে চেয়েছিল, কিন্তু সে কি না কোনো এক আত্মীয়র বাড়ির বিয়ে দাওয়াতে গেছে, তাই আর বিরক্ত করেনি তাকে। মেয়েকে বুকে নিয়ে শক্ত হয়ে বসে অপেক্ষার প্রহর গুনছে মুটুসি। এই মুহূর্তে তার প্রতিটা মুহূর্ত যেন কাটছে এক একটা শতাব্দীর মতো। দৃষ্টি আটকিয়ে আছে ডাক্তারের চেম্বারের বন্ধ দরজার দিকে। তার পাশের চেম্বারটা আবার একজন থেরাপিস্টের। এবং তখনই সেই চেম্বার থেকে বীরের হাত ধরে বেরিয়ে এলো বোরাক। করিডোর পার হয়ে লিফটের দিকে যাওয়ার সময়
হঠাৎ বীরের কৌতূহলী চোখ কোণায় বসে থাকা মোটরসির উপর গিয়ে পড়ল। চড়াইকে দেখে বীর খুশিতে বোরাকের হাতটা জোরে ঝাঁকিয়ে বলল, পাপা পাপা, দেখো চড়ুই পাখি। বোরাক এক হাত বীরের হাত ধরা, অন্য হাতে ফোন, দৃষ্টি তার ফোনের দিকে। সাফওয়ানের নম্বর ডায়াল করে ফোনে কানে ধরল। বীরের কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে আলতো গলায় বলল, চড়ুই পাখি এখানে নেই বাবা, ভুল দেখছো তুমি। রিং হওয়ার আগেই সাফওয়ান এসে দাঁড়ালো তাদের সামনে। এদিকে বীর অস্থির হয়ে আঙ্গুল তুলে দেখালো, না পাপা, ওই যে দেখো চড়ুই পাখি। বীরের আঙ্গুল অনুসরণ করে সাফওয়ান দৃষ্টি গেল চড়ুইয়ের। চড়ুইকে কোলে করে মুটুসিকে বসে থাকতে দেখে মুখ বেরিয়ে এলো, চড়ুই অসুস্থ নাকি? ততক্ষণে বোরাক দৃষ্টিও সেদিকে আবদ্ধ হলো। তার কুঁচকে উঠল মুহূর্ত। স্মৃতিপটে ভেসে এসেছে সেদিনের ছোট্ট অ্যাক্সিডেন্টের দৃশ্য। এটা সেই মেয়েটা নয়, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই চেহারা এত সহজে ভুলবার নয়। সেই মুহূর্ত চেহারা, সেই তেজ। বোরাক গাড়ির স্টিয়ারিং হাত দিলেই তার চোখের সামনে একবার হলেও ভেসে ওঠে। কিন্তু তার কোলের বাচ্চাটা তো চড়ুই। তার মানে কি দাঁড়ালো? এদিকে বীর ক্রমাগত তার হাত টানছে। তারা এগিয়ে গেল সেদিকে। চড়ুই পাখি, তোমার কি হয়েছে? বীরের গলায় স্বরে মুটুসি ডাক্তারের চেম্বারের দিকে চোখ সরিয়ে পাশে তাকালো। বীরকে দেখে দারুণ অবাক হলো সে। বীর, তুমি এখানে? চড়ুই পাখির কি হয়েছে? মোটসি এক হাত তুলে বীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চড়ুই পাখি অসুস্থ বাবা। মায়ের বুকে চোখ বুজে পড়ে থাকা চড়ুই এবার পিট পিট করে চোখ মিলল, অস্পষ্ট স্বরে ডাকল, বীর বন্ধু। বীর হাত বাড়িয়ে চড়ুইয়ের নুয়ে পড়া ছোট্ট হাতটা আলতো করে ধরে বলল, চড়ুই পাখি, তুমি অসুস্থ? চড়ুই মলিন মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। সাফওয়ান জিজ্ঞাসা করল, কি সমস্যা আপু? পেটে ব্যথা। মোটুসির কণ্ঠে উদ্গ্রন্ত স্পষ্ট, কপালটা চিন্তার ভাঁজ হয়ে আছে। এদিকে ওদিকে কথোপকথন শুনে বোরাক হাঁ করে মোটুসির দিকে তাকিয়ে আছে। একটু আগ অব্দি জানত সে মেয়েটা বাক প্রতিবন্ধী, অথচ সে দিব্যি স্বাভাবিক স্পষ্টভাবে কথা বলছে। সাফওয়ান আবারও জিজ্ঞেস করল, আপু ডাক্তার দেখিয়েছেন নাকি এখন দেখাবেন? এখন দেখাবো, ভেতরে অন্য রোগী আছে। এবার বোরাক কিছুটা বিষণ্ণত হয়ে মুখ খুলল। মেয়েটা ব্যথা কুকরিয়ে আছে আর আপনি সিরিয়ালের অপেক্ষায় আছেন। ইমার্জেন্সিতে ভর্তি করাইতেন। মুটুসি এবার মাথা ঘুরিয়ে তাকালো। বীরের পাশে দাঁড়িয়ে থাকা বেশ লম্বা করেই পুরুষটা এতক্ষণ সে লক্ষ্য করেনি। পতন দেখাতেই মস্তিষ্ক জানান দিল, এর আগেও সে এই লোকটা কোথায় যেন দেখেছিস মৌ। কিন্তু দুশ্চিন্তা আর অজ্ঞিত্বর ঠেলায় স্থান কাল কিছুই মনে পড়ল না। এই মুহূর্তে সে চিতি ঘেটে মনে করার প্রয়োজনও বোধ করল না। এত কিছু ভাববার সময় এখন নয়। সে স্বাভাবিকভাবেই প্রশ্নের জবাব দিল, ভেতরে রুগী বের হলেই আমাদের ডাকা হবে। এরই মধ্যে ছোট্ট চোরে একটা কাণ্ড করে বসল। মায়ের কোলে শুয়ে থাকা মেয়েটা এবার সোজা হয়ে বসল। মাথা উঁচু করে বোরাকের দিকে তাকিয়ে কোনো জড়তা ছাড়াই দু হাত বাড়িয়ে দিল তার দিকে। মুটুসি হতবাক হয়ে মেয়ের কাণ্ড দেখল। প্রায় অপরিচিত এক মানুষের দিকে নিজের মেয়েকে এভাবে অনায়াসে হাত বাড়িয়ে দেখে অস্থির হইল তার। অথচ মেয়েটাকে দেখো, দুই হাত বাড়িয়ে দিয়ে মায়া মায়া চোখে তাকিয়ে আছে। মুটুসি কিছু একটা বলে চড়ুইকে নিজের কাছে ফিরিয়ে আনতে যাবে। তার আগে বোরাক কোনো দ্বিধার সংকোচ ছাড়াই শিরদাঁড়া বাঁকিয়ে মুটুসির কোল থেকে ছোট্ট পাখিটাকে নিজের বলিষ্ঠ বাহুর আশ্রয়ে তলিয়ে নিল। ঠোঁটের কোণে তার অকৃত্রিম মুচকি একটা হাসি।
চোরের সাথে সাথে বোরাকের গলা জড়িয়ে ধরে কাঁধে মাথা এলিয়ে দিল, মুখটা গুজে গলার ভাঁজে। চোরের পরনে তার মখমলি কোমল শরীরের মতোই মখমল তুলার তৈরি ফ্রক আর পায়জামা, মাথায় লাল রেশম টুপি। লাল টুপির মাঝে ছোট্ট শুভর মুখটা সৌন্দর্য আর মলিনতায় ছুঁয়ে আছে। বোরাক এক হাতে চোরের লাজুক শরীরটা আগলে ধরে, অন্য হাতটা ওর পিঠে আলতো করে বোলাতে লাগলো। ও মাম্মা! চোখ বুজে সেখানে থাকতে থাকতেই এক এক দফায় ব্যথা কুকরিয়ে উঠল চোরই। কাঁধে থাকা ছোট্ট অস্বস্তিটা ছটফটিনি টের পেতেই বোরাকের পিতৃত্ব যেন অস্থির হয়ে উঠল। করিডোরের এদিক ওদিক হেঁটে চোরইকে দোলাতে দোলাতে আদুরি গলায় বলল, স্ট্রং বার্ড স্প্রেয়ার কি হয়েছে? কিচ্ছু হয়নি মামুনি। এই যে আমরা এখনই ডক্টর আঙ্কেলের কাছে যাব, আর আমাদের সব কষ্ট ভ্যানিশ হয়ে যাবে। এদিকে নির্বাক মুটুসি কেবল ফ্যাল ফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।